বাবার জন্য সার্থককে স্রোতের কাছে আত্মসমর্পণ করতে হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে কলেজে দেখা মাত্রই সার্থক ডাকতে থাকে আর বলতে থাকে যে স্রোত, তোমার সাথে আমার কিছু আর্জেন্ট কথা আছে। তখন কথা শোনা মাত্র স্রোত ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। স্রোত বলতে থাকে যে দেখুন স্যার, আপনি যদি এখন কোনো কাজের কথা আমাকে বলার জন্য ডেকে থাকেন তাহলে আই এম রিয়েলি ভেরি সরি, আমি এখন ফ্রেন্ডসদের সাথে ব্যস্ত আছি। তখন কথা বলা মাত্র সার্থক রেগে গিয়ে বলতে থাকে তুমি একবার শুনতে পাওনি, তোমার কানে ঢুকেনি কথাটা যে আমি তোমাকে ডাকছি। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, এটা তো কোনো প্রয়োজনীয় কথা হতে পারে না, কারণ এখন আমি কলেজ ক্যাম্পাসের বাইরে আছি, যেহেতু আমার এখন ক্লাস নেই, তাই আর যে হোক না কেন আপনার আমার সাথে কোনো রকম কোনো জরুরি কথা থাকতে পারে না। তখন কথা বলা সার্থক চিৎকার করে ওঠার বলতে থাকে যে এখন যখন আমি তোমাকে বলেছি যে তোমার আমার কথাটা শুনতে হবে, তার মানে তোমাকে আমার কথাটা শুনতে হবে। তখন কথা বলা মাত্রই সার্থক স্রোতের হাত ধরে টেনে হিঁচড়ে ওর কেবিন পর্যন্ত নিয়ে যায়। তখন ওখানে নিয়ে যাওয়া মাত্রই সার্থককে স্রোত বলতে থাকে যে স্যার, এটা কী ধরনের ব্যবহার বলুন তো? এখন এই একই ব্যবহারটা যদি আমি আপনার সাথে করতাম আপনার ভালো লাগতো? আপনি গোটা কলেজের সামনে যে আমাকে ইনসাল্ট করার জন্য এই কথাটা কাজটা করলেন, সেটা কি আপনার মনে হয় যে মোটেও ভালো কাজ? তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আমি তোমাকে অনেকবার ভালোভাবেই বলেছিলাম, কিন্তু তার সত্ত্বেও তোমার কানে ঢুকিনি, তাহলে আমি কী করবো বলো তো? তুমি আমার কাছে কোনো রকম কোনো উপায় অবশিষ্ট রেখেছো? শুনো স্রোত, তোমার সাথে কথা বলার আমার বিন্দুমাত্র ইচ্ছা আকাঙ্ক্ষা কোনোটাই নেই, কিন্তু তার সত্ত্বেও আমাকে তোমার কাছে অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে শুধুমাত্র আমার বাবার কথা ভেবে। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে কী ব্যাপার, কী হয়েছে? আঙ্কেলের জন্য আপনি আমার কাছে রিকোয়েস্ট করবেন, কী হয়েছে যে কি বলুন, আমাকে খুলে বললেন। তখন কথা বলা মাত্র সার্থককে স্রোত বলতে থাকে যে আঙ্কেলকে আবারও অসুস্থ হয়ে পড়েছে, ওনার কী হয়েছে বলুন, চুপ করে আছেন কেন এখন? এই তো একটু আগে বললেন যে আপনার জরুরি কিছু কথা আছে। তখন কথা বলা মাত্র স্রোতকে সার্থক বলতে থাকে যে বাবা, কিছু হয়নি, সে সুস্থ আছে, কিন্তু সুস্থ থাকার জন্য ওনাকে যে মেডিসিনগুলো দেওয়া হয়েছে সেটাই তো সে খেতে চাচ্ছে না, সেটাই হলো কি একটা ব্যাঘাত ঘটেছে। আর তার জন্যই তোমার কাছে আমার অনুরোধ করতে হচ্ছে, নয়তো আমি জীবনও তোমার কাছে এসে অনুরোধ করতাম না। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে আপনার যখন দেয়ালে পিঠ টেকে যায় তখনই যে আপনি আমার কাছে আসেন সেটা তো আমি খুব ভালো করে জানি, কিন্তু তাই বলে যে আঙ্কেলের এরকম কিছু হয়েছে আমি সেটা জানি না। যদি জানতাম তাহলে আর যাই হোক না কেন এরকম করে ন্যাকামো করতাম না। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আসলে বাবা সকাল থেকেই জেদ করে বসেছে যে যত পর্যন্ত না তুমি ও বাড়ি যে যাচ্ছ, ও বাবার সাথে কথা বলছো, ততক্ষণ অবধি বাবা কোনো মতে মেডিসিন খাবে না। আর তুমি খুব ভালো করে জানো যে বাবা যত পর্যন্ত মেডিসিন নেবে না তত পর্যন্ত সুস্থ হবে না। সদ্যমাত্র একটু হলেও সুস্থ হওয়া শুরু করেছে, এখন যদি এরই মধ্যে মেডিসিন হঠাৎ করে ছেড়ে দেয় তাহলে কি হবে তুমি বুঝতে পারছো আশা করি, তাও একটা মেডিকেল স্টুডেন্ট হয়ে। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে দেখুন স্যার, আমি এই জিনিসটা সম্পর্কে বিন্দুমাত্র আমার ধারণা ছিল না। যদি সত্যিকার অর্থে আমার ধারণা থাকতো যে আমার না যাওয়াতে আঙ্কেল এতটা ক্ষুব্ধ হয়ে এই জেদটা ধরে বসবে, তাহলে আর যাই হোক না কেন আমি সব কিছু ছেড়ে দিয়ে হলেও আমি আঙ্কেলের সাথে গিয়ে একবার হলেও দেখা করে আসতাম। কিন্তু আপনি এই জিনিসটা নিয়ে একদমই ভাববেন না, যে করেই হোক না কেন আমি আজকে একটু হলেও সময় বের করে অবশ্যই আঙ্কেলের বাড়িতে গিয়ে আঙ্কেলকে মেডিসিন খাওয়ানোর চেষ্টা করবো। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তুমি গেলেই মেডিসিনটা খেয়ে নিবে, তুমি সেটা খুব ভালো করে জানো, তার সত্ত্বেও তুমি আমাকে ইচ্ছাকৃতভাবে আমার অসহায়তার সুযোগ নিয়ে তুমি এই জিনিসটা করেছো, তাই না স্রোত? তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আমি কী করে জানবো বলুন তো যে আপনার বাবা আমাকে এতটাই আগলে রাখার জন্য এতটাই ভালোবাসে যে সে আমাকে ছাড়া মেডিসিন খেতে যাবে না, এই জেদটা ধরে বসবে, আমি কী করে জানবো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।